নমস্কার, হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমি স্বাগত রিক। আজকে আমরা এমন একটা রোগের বিষয়ে কথা বলবো যেই রোগটা মোটামুটি কম বেশি অনেকেরই হয়ে থাকেন, অনেকেই সেই রোগ সম্পর্কে অবগত, এবং সেই বিষয় সম্পর্কে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর ইন্দ্রদীপ মাইতি। নমস্কার। ডক্টর ইন্দ্রদীপ মাইতি একজন নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আপনাকে অসংখ্য স্বাগত আমাদের এই স্টুডিওতে। আচ্ছা ডক্টর মাইতি, আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে কিডনি ডিজিজ, ঠিক আছে, এতে একটা টার্ম আমরা কম বেশি সবাই শুনে থাকি যে সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, এটা সম্পর্কে একটু যদি বলেন। তো কিডনি যেই সমস্যাগুলোর থাকে তার মধ্যে একটা আমাদের সবথেকে বলা যে ইম্পর্টেন্ট ও সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, সেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয় আর সিকেডি বলা হয়। তো সিকেডি কখন বলা হয়? সিকেডি যখন বলা হয় যে কিডনির ফাংশনটা অ্যাটলিস্ট 60, মানে একটা জিএফআর বলে একটা এন্টিটি আছে যেটা কিডনি কতটা অ্যামাউন্ট অফ ব্লাড, মানে রক্ত প্রত্যেক মিনিটে ফিল্টার করছে, সেটা যদি 60-এর নিচে হয়ে যায় আর সেটা যদি 3 মাস ধরে কন্টিনিউয়াস থাকে, তখন সেটাকে সিকেডি বলা হয়। তাছাড়া অনেক সময় কি হয় যে 60-এর নিচে নাও হতে পারে জিএফআরটা, কিন্তু পেচ্ছাপে প্রোটিন বেরোচ্ছে কিংবা ইউরিনের অ্যালবুমিন লেভেলটা 30-এর ওপরে থাকছে, তখনও কিন্তু সেটা সিকেডি হয়ে যায়। তো মূলত দুটো ক্রাইটেরিয়াতে, একটা হয় আইদার জিএফআর কিংবা ইউরিনের যদি অ্যালবুমিন লেভেলটা বেশি থাকছে, তবেই তাকে সিকেডি বলা হয়। আচ্ছা, আপনারা প্রত্যেকেই ডক্টর মাইতির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের নিচে একটি ফোন নাম্বার যাচ্ছে, দেখা যাচ্ছে যে 9593200486। আবারও বলে দিচ্ছি 9593200486। এই নাম্বারে ফোন করে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমেই ডক্টর মাইতির সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, এবার আপনাকে যে প্রশ্নটা করব, এই যে সিকেডি, ঠিক আছে, সিকেডির কমন কারণগুলো কি কি? তো সিকেডির দেখা গেছে যে সবথেকে কমন কজ ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ইন্ডিয়াতেও, সেটা হচ্ছে ডায়াবেটিসে মোটামুটি দেখা যায় যে অলমোস্ট 30% থেকে 35% অফ যত সিকেডি আছে ডায়াবেটিসের জন্য হয়ে থাকে। এছাড়া সেকেন্ড কমন কজ সেটা হচ্ছে হাইপারটেনশন, খুব উচ্চ রক্তচাপ এর জন্য সিকেডি হতে পারে। তাছাড়া কিছু কিছু কিডনি স্পেসিফিক কন্ডিশন, যেটাকে গ্লোমেরুলার নেফ্রাইটিস বলে কিংবা নেফ্রাইটিস বলে সাধারণ ভাষায়, সেইগুলো কজ করতে পারে। তাছাড়া তার পরের দিকে চলে আসে কিছু কিডনি সিস্টের কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো জেনেটিক কিছু কন্ডিশন থাকে। তাছাড়া কিডনি স্টোন থাকে। এইগুলো খুব কমন কজ অফ সিকেডির মধ্যে পড়ে। আর তাছাড়া কিছু রেয়ার জেনেটিক কজ আছে যেগুলো ফ্যামিলির মধ্যে রান করে, সেইগুলোর জন্য সিকেডি হতে পারে। আচ্ছা, অনেকেরই দেখেছে, মানে এখন যে আমরা যে সময় থাকি এখানে অধিকাংশ মানুষেরই দেখি যে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার কি কোনোভাবে মানে কিডনিকে এফেক্ট করতে পারে? তো হাইপারটেনশন আর কিডনির খুব একটা ওয়ান টু ওয়ান সম্পর্ক বলা যেতে পারে। কিডনি বডির ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে, আবার সাংঘাতিক ব্লাড প্রেশার বেড়ে গেলেও তো কিন্তু কিডনিতে এফেক্ট করে। আর কিডনি যদি সমস্যা হয় তাহলেও কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। তো জিনিসটা কি হয়, যখন খুব বেশি প্রেশার বাড়ে তখন কিডনির ভেতরে যে শিরাগুলো আছে সেইগুলোর মধ্যে আস্তে আস্তে ড্যামেজ হতে আরম্ভ করে। ড্যামেজ হওয়ার ফলে কি হয়, শিরাগুলো মোটা হয়ে যায় আর রক্ত কিডনিতে খুব একটা পৌঁছায় না, তখন গিয়ে কিন্তু কিডনির সমস্যা ডেভেলপ করে। তাছাড়া যদি কিডনির নিজস্ব কিছু সমস্যা থাকে, কোনো কারণে কিডনিতে কিছু ড্যামেজ হলো, তাহলে কিছু হরমোন লেভেলস কিডনি থেকে ইনক্রিজ হয়, সেটাকে রেনিন হরমোন বলা হয়। সেইগুলো কিন্তু ওই লেভেলগুলো বেড়ে গিয়ে কিন্তু সাংঘাতিকভাবে রক্তচাপ বাড়াতে পারে। তো দুটো একটা 1:1 রিলেশনশিপ, কিডনি সমস্যা হলেও প্রেশার বাড়ে আর প্রেশার বাড়লেও কিন্তু কিডনি সমস্যা হয়। তো সবথেকে ইম্পর্টেন্ট প্রিভেনশন যেটা হয় সেটা হচ্ছে প্রেশার কন্ট্রোল করা। আর যারা হাইপার টেনশন, যারা প্রেশার ওষুধ খান, তাদের অবশ্যই অ্যাটলিস্ট 6 মাস থেকে বছর একবার করে কিন্তু কিডনির কিছু পরীক্ষা টেস্ট করা দরকার, চেক করা উচিত। আচ্ছা, আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি এই সংক্রান্ত অর্থাৎ কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই সরাসরি ডক্টর ইন্দ্রদীপ মাইতির সঙ্গে কথা বলতে পারেন। এবং আমাদের এখানে স্ক্রিনে একটি নাম্বার ভেসে যাচ্ছে, অর্থাৎ 9593200486। এই নাম্বারের মাধ্যমেই আপনারা কিন্তু সরাসরি ডক্টর ইন্দ্রদীপ মাইতির সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, এরপরে আমি আপনাকে যে প্রশ্ন করব, এই যে কিডনি ডিজিজ, এর প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলি কি কি? তো কিডনি সমস্যা ডিপেন্ড করে যে কোন স্টেজ হিসাবে হচ্ছে। তো জেনারেলি 5টা স্টেজ হয় কিডনি ডিজিজে, অর্থাৎ সিকেডি এর। তো প্রথম দুটো স্টেজে কিন্তু খুব একটা সমস্যা দেখা যায় না, এইগুলো ব্লাড টেস্ট কিংবা ইউরিনের টেস্ট করলেই ধরা পড়ে।
সিমটম শুরু হয় স্টেজ 3 থেকে। তো স্টেজ 3 থেকে কি কি সিমটম হতে পারে? প্রেশার কন্ট্রোল হচ্ছে না, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, পেচ্ছাপে ফেনা ফেনা ভাব আসছে, আর ফ্রথ যেটা বলা হয় সাবানের মতন সেটা পেচ্ছাপে হচ্ছে। এছাড়া খুব ফ্যাটিগ লাগছে, গায়ে খুব ইচিং হচ্ছে, খুব অল্প মাত্রায় ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এইগুলো স্টেজ 3তে আরম্ভ হয়। যত ক্রমশ স্টেজ 4-এর দিকে যায় তত আরও বেশি ফ্যাটিক ভাব চলে আসে, শরীরে জল জমা, পা ফুলতে আরম্ভ করে, মুখ ফুলতে আরম্ভ করে, পেচ্ছাপের পরিমাণটা কমে যেতে পারে। তাছাড়া একটা নজিয়া, একটা ভমিটিংয়ের ভাব, বমি হওয়ার টেন্ডেন্সি, কিছু একটা খেতে ইচ্ছে করছে না, অনিয়া একটা ভাব। আর স্টেজ 5-এ এইগুলো আরও বেশি বেড়ে যায়। তখন মেনলি হয় যে একদমই খুব ফ্যাটিক, রাত্রিরে ঘুম হচ্ছে না, সাংঘাতিকভাবে শ্বাসকষ্ট হচ্ছে। তো এইগুলো স্টেজ ওয়াইজ হিসাবে আমাদের এই সমস্যাগুলো কিডনি পেশেন্টদের হয়ে থাকে। আচ্ছা, আমরা এই সংক্রান্ত আলোচনায় আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক যোগাযোগ করেছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমি আমি বিবি লাই বলছি সিকিম থেকে। হ্যাঁ বলুন। কিডনি সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল, এটা বলা যাবে? হ্যাঁ বলুন, আপনি সরাসরি ডক্টর মাইতির সঙ্গেই কথা বলছেন, বলুন। আচ্ছা, আমরা আমরা জানি যে কিডনি পিছনে থাকে। তো আমার পিছন দিয়ে দুদিকটায় একটু ফোলা ফোলা ভাব লাগে, আর ইউরিনটা ঠিক ক্লিয়ার হয় না। এটা কি কিডনির সমস্যা হতে পারে? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, অথবা না হলে আপনি আপনার টেলিভিশন সেটের মাধ্যমেই ডাক্তারবাবু আপনাকে যেই পরামর্শ দেবেন বা যেই উত্তরটি দেবেন আপনি শুনতে পারবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বলুন। তো এই যে পেছনে ব্যথা কিংবা পিঠে ব্যথা আর পেচ্ছাপ কমে কমে যাচ্ছে, তো এটা অবশ্যই একটা কিডনির কারণে হতে পারে, কিডনি সমস্যার কারণে হতে পারে। সাধারণত মিডিল এজড ইন্ডিভিজুয়ালসদের কিংবা মিডিল এজ যারা পুরুষ যাদের মেনলি রয়েছে তাদের প্রস্টেটের সমস্যা হয়ে থাকে। তো এই প্রস্টেটের সমস্যা হলে কি হয়, কিডনি থেকে যে ইউরিনটা বেরোচ্ছে সেটা পেচ্ছাপের রাস্তায় অর্থাৎ যে ব্ল্যাডারে, ইউরিনারি ব্ল্যাডারে গিয়ে সেটা জমা হয় আর খুব একটা ক্লিয়ার হয় না। তো ক্লিয়ার না হলে কি হয়, এটা ব্যাক প্রেশার হয়ে কিন্তু কিডনিতে একটা চাপচাপ ভাব থাকতে পারে। এছাড়া কিডনিতে পাথর থাকলেও কিন্তু কিডনিতে একটা চাপচাপ ভাব থাকতে পারে। তাছাড়া কিছু যদি চোট লেগে থাকে তখনও কিন্তু এরকম একটা চাপচাপ ভাব থাকতে পারে। যদি দেখছেন যে পেছনের দিকে ব্যথা করছে, ইনফ্যাক্ট লোয়ার ব্যাকে সাইডে ব্যথা করছে, পেচ্ছাপ যদি ফ্লো কমে আসছে কিংবা সমস্যা হচ্ছে পেচ্ছাপ করতে, তাহলে অবশ্যই কিডনির পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ শোনা যাচ্ছে আপনার কথা, বলুন। বলছি দয়াপুর থেকে বলছি কিডনির সমস্যা হলে জলটা কতটা পরিমাণ খেতে হয়? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন রয়েছে কি, না হলে আপনি আপনার উত্তরটি টেলিভিশনের মাধ্যমেই শুনতে পারবেন? হ্যাঁ, জলটা কতটা পরিমাণ খেতে হলে খুব ভালো হয়, বললে ভালো। বেশ, আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এই জলের ব্যাপারটা একটা খুব কমন কনফিউশন আছে যে কিডনি সমস্যা হলেই জলটা কম করতে হয়, কিন্তু সেটা একেবারেই নয়। এটা ডিপেন্ড করছে কি কারণে কিডনি সমস্যাটা হচ্ছে। যদি দেখা যায় যে কিডনি সমস্যার জন্য শরীরে জল জমে যাচ্ছে, যেটাকে ফ্লুইড ওভারলোড বলা হয়, তখন অবশ্যই কিন্তু জলের পরিমাণটা কম রাখতে হয়। মোটামুটি কত কম সেটা আবার ডিপেন্ড করবে কতটা ফোলা আছে। জেনারেলি বলা হয় যে যদি খুব বেশি শরীর ফুলে যায় কিডনি সমস্যার জন্য, তাহলে সারাদিনে জলের পরিমাণটা মোটামুটি 1 লিটারের নিচে, অ্যাপ্রক্সিমেটলি 700 থেকে 800 ml মতন খেতে হয়। তাছাড়া নুনের রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা 5 গ্রাম সল্টের কমে সারাদিনে কিন্তু সেটা খেতে হবে। আবার কিছু কিছু কিডনি কন্ডিশন থাকে যেইগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি ফোলে না, মানে নর্মাল থাকে, যেটাকে ইডিমা বলা হয়, সেটা থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো জলের রেস্ট্রিকশনের দরকার পড়ে না। নর্মাল যেরকম জল খাওয়া হয় সেরকমভাবে জল খেতে হয়, যেরকম মোটামুটি 2 লিটার অ্যাপ্রক্সিমেটলি আর 8 গ্লাস জল সেটা খাওয়া যেতে পারে। তো কিডনি সমস্যা হিসাবে, সিমটমস হিসাবে জলের নিয়ন্ত্রণটা আমাদের করতে হয়। যদি ফোলা থাকে, সোয়েলিং থাকে, তাহলে জলের পরিমাণটা কম। যদি নর্মাল থাকে, ইউরিন ঠিকঠাক হয়, আর যদি কোনো সোয়েলিং না থাকে, তাহলে জলের পরিমাণটা নর্মালি খাওয়া যেতে পারে। বেশ, আচ্ছা, আপনার কাছে আমার যে পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে ধরুন মানে কোন কোন ল্যাব টেস্টের মাধ্যমে এই কিডনি রোগগুলো চিহ্নিত করা যায়, যে কি কি ল্যাব টেস্ট করা?
তো কিডনি সমস্যা আছে কিনা দেখার জন্য খুবই বেসিক কিছু পরীক্ষা আমরা করে থাকি। প্রথমত যেটা হয় সেটা হচ্ছে ব্লাডের মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল দেখা। বেসিক্যালি ক্রিয়েটিনিন হচ্ছে যে একটা মাসেল প্রোডাক্টের একটা মেটাবলিজম, মানে একটা 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 কেমিক্যাল যেটা তৈরি হয় একটা মাসেলের মেটাবলিজমের পরে। এবারে কিডনি কি করে, কিডনি এইটাকে সিক্রিট করে। তো স্বাভাবিকভাবে যখন কিডনি যখন ড্যামেজ হয়ে যায় তখন আর সিক্রিট করতে পারে না বলে ক্রিয়েটিনিনটা বাড়ে। তো এইটা একটা মার্কার আমরা দেখে থাকি যেটাকে সিরাম ক্রিয়েটিনিন বলা হয়। সেকেন্ড যেটা দেখা হয় সেটা হচ্ছে ইউরিনে কোনো প্রোটিন লিকেজ হচ্ছে কিনা। কিডনির কাজ সবসময় শরীরের প্রোটিনটাকে ধরে রাখা, ইনফ্যাক্ট ফিল্টার মতন কাজ করে যাতে কি প্রোটিনটা না বেরোতে পারে। যদি দেখা যাচ্ছে যে প্রোটিন লিকেজ হচ্ছে ইউরিন দিয়ে, তার মানে নির্ধারিত কিডনি ইনভলভমেন্ট আছে। এছাড়া কিডনির আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পারি যে কিডনি যদি সাইজে ছোট হয়ে গেছে, কিংবা যেটাকে ইকোজেনিক কিডনি বলা হয়। কিডনি নর্মালি কি হয় যে ভেতরটা, বাইরের পার্টটা কালো থাকে আর ভেতরের পার্টটা একটু সাদা মতন থাকে। যদি কিডনি পুরোটাই সাদা হয়ে যায় ওটাকে ইন্ডিকেট করে যে একটা কিডনি সমস্যা আছে। তো এইগুলো বেসিক প্রাথমিক কিছু পরীক্ষা হয় যেগুলো দিয়ে আমরা দেখতে পারি যে কি কিডনি সমস্যা আছে কি নেই। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি হচ্ছে কে কে চক্রবর্তী। হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন। আমি যাদবপুর থেকে বলছি। বলছি যে এই যে আমরা সারাদিনে আমরা জল ধরুন যে কম খাই, কিন্তু তাকে বলার পর দেখা গেল রাত্রিবেলার দিকে হচ্ছে জল খায় প্রচুর পরিমাণে, কিন্তু কিন্তু সারাদিনে জল খায় না, কিন্তু রাত্রিবেলার দিকে প্রচুর পরিমাণে জল খায়। কিন্তু এইটা দেখা যায় যে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে তখন তো সাদা পেচ্ছাপ হচ্ছে, কিন্তু দুপুরবেলা যখন কোনো কাজে বাজে যাচ্ছে পেচ্ছাপ করছে তখন হলুদ পেচ্ছাপ হচ্ছে। এটার কারণ এটা কি কিডনির কোনো প্রবলেম? বেশ, আপনি টেলিভিশনের মাধ্যমেই আপনার গোটা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তো নর্মালি যখন শরীরে জল খাওয়া হয়, জল যখন খাওয়া হয় তখন কিডনি সেই জলটাকে কনসেন্ট্রেট করে। মানে স্বাভাবিক জিনিস যে যে জলটা খেলাম সেই জলটা তো পেচ্ছাপ দিয়ে বেরোবে না, তাহলে বডিতে কিছু থাকবে না। তো একটা লিমিট থাকে সেটা কিডনি কনসেন্ট্রেশনের জন্য। তো যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব বেশি জল খাওয়া হয় তখন কিডনি সেটাকে আর কনসেন্ট্রেট করতে পারে না। তো স্বাভাবিকভাবেই যেই পেচ্ছাপটা বেরোয় সেটা খুব ডাইলিউট হয়, ওই জন্য সেটা সাদাভাবে দেখায়। এবারে যদি কেউ জল না খায়, শরীরে জল পৌঁছাচ্ছে না, তখন কি হয় যে রক্তটা খুব গাঢ় হয়ে যায়, মানে খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়। তখন কি হয়, এই যে জলের পরিমাণটা যে কম সেটার জন্য ইউরিনের যেই কম্পোজিশনটা আছে সেটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, কারণ গাঢ়তা বেড়ে যায়, আর সেই ক্ষেত্রে তখন হলুদ হয়। তো এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স। এটা কোনো ইন্ডিকেট করে না যে হলুদ পেচ্ছাপ হওয়া মানেই খারাপ হয়ে গেছে কিডনি, না সেটা নয়। যদি জল খাওয়া কম হয়, মেনলি গরমের দিনে যদি জল খাওয়া কম হয় তখন বডির জলটা প্রিজার্ভ করতে গেলে কিন্তু ইউরিনে বেশি তখন আর জলটা বেরোয় না, ওই জন্য সেটা একটা ইয়েলো মতন ভাব থাকে। এবারে যদি জলের ইনটেকটা বাড়িয়ে দেওয়া হয় তখন নর্মাল যেরকম একটা অ্যাম্বার কালার বলা হয়, বেসিক্যালি সোনার কালার একটা বলা হয়, সেটা একটা নর্মাল ইউরিনের কালার, লাইট গোল্ডেন যেটা বলা হয়। তো সেটা নর্মালভাবে জল খেলে হয়। আর যদি খুব বেশি জল খাওয়া হয়, একটা যদি 1 ঘন্টার মধ্যে কেউ 2 লিটার জল খেয়ে নেয়, তাহলে স্বাভাবিক তার ইউরিনটা একটু সাদার দিকেই থাকবে, কিন্তু এটা কোনো কিডনি সমস্যা বোঝায় না। তো ওই জন্য জলের পরিমাণটা মোটামুটি স্পেস আউট করে খেতে হয়। রাত্রিরে বেশি জল খেলে কি হয়, দিনে রাত্রিরে বেশিরভাগ উঠতে হবে, তো ঘুমের ডিস্টার্ব হবে, তো আরও শরীরে নানা রকম সমস্যা ডেভেলপ করে। তো অলওয়েজ দিনের জল যেটা খাচ্ছেন সেটা স্পেস আউট করে খেতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 8 গ্লাস জল, মানে 2 লিটার জল 24 ঘন্টার মধ্যে খেলে একটা নর্মাল মানুষের ক্ষেত্রে যথেষ্ট। আচ্ছা, এই যে এক্ষুনি যিনি কল করেছিলেন, আমাদের কলার বলছিলেন যে মানুষের লাইফস্টাইল নিয়েও কথা বলছিলেন। আচ্ছা, এই যে এখনকার যে আমাদের লাইফস্টাইল, এটা কি কোনোভাবে আমাদের কিডনি ডিজিজের দিকে এগোচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে কি? অবশ্যই। তো লাইফস্টাইলের জন্য কিন্তু কিডনি সমস্যা খুব ভালো মতন ডেভেলপ করছে, সেটা দেখা গেছে ইনফ্যাক্ট। তো কি হয় যে এত ফাস্ট লাইফস্টাইলে কি হয় যে মেনলি খাওয়ার দাওয়ার ব্যাপারে আসি আমরা, তো এক্সেসিভ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এর মধ্যে সোডিয়াম কন্টেন্ট খুব বেশি থাকে। তো বেশি সোডিয়াম খেলে কি হয়, প্রেশারটা সাংঘাতিকভাবে বাড়ে আর কিডনিতে সমস্যা হয়।
তাছাড়া এই কোল্ড ড্রিঙ্কস, সুগার জাতীয় জিনিস, এইগুলো জুস, ফ্রুট জুস, এগুলোর মধ্যে প্রচুর সুগার থাকে, তো সেইগুলো ডায়াবেটিস করতে পারে, সেগুলোর জন্য কিডনি সমস্যা হতে পারে। বেশ। তাছাড়া এই মুহূর্তেই আমাদের সঙ্গে একজন দর্শক এসে উপস্থিত হয়েছেন। নমস্কার। নমস্কার, আমি বাগানপল থেকে বলছি, বাতিচাপড়। বলুন। হ্যাঁ, বলছি যে আমার 17 বছর একটা মেয়ে আছে। তা আমার মেয়ে হচ্ছে সারাদিনে 2বার বাথরুম করে। ও বাথরুমটা খুব চেপে রাখে, ওকে বললেও বাথরুমে যায় না। আচ্ছা, জলটাও কম খায়। এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি বলছে বোঝা গেল না, আরেকবার বলবেন? যে আমার মেয়ে 17 বছর বয়স, ও সারাদিনে 2বার বাথরুম করে। আচ্ছা, একবার হয়তো সকালে করলো, আর একবার রাত্রিরে, বা একবার স্নান করার সময়, 2বার কি 3বার। বেশ বেশ জলটাও কম খায়, জলটা কম। বেশ। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আপনি এই প্রশ্নের উত্তর আপনি আপনার টেলিভিশনের মাধ্যমে শুনতে পাবেন। ওনার যে প্রশ্ন সেটা যা বুঝলাম যে সেটা কি মানে এই যে কারণ, এটা কি কোনোভাবে কিডনি ডিজিজের দিকে? না, সেটা সাধারণভাবে সেটা কিডনি ডিজিজ ইন্ডিকেট করে না। যদি কেউ জল কম খাচ্ছে, স্বাভাবিকভাবে তার ইউরিনটা কম হবে, ঠিক আছে। এবারে সে যদি দিনে 2 থেকে 3 বার ইউরিন করলো, আর যদি প্রত্যেকবার ইউরিনে মোটামুটি 400 থেকে 500 ml মতন ইউরিন এলো, তাহলে সারাদিনে সেটা 1.5 লিটার মতন দাঁড়ায়, যেটা অ্যাডিকুয়েট। তো মোটামুটি বডি ওয়েট হিসাবে যদি আমরা সেরকম দেখি, যদি একজন 50 কেজির মানে 50 কেজির যদি কোনো মানুষ, যদি তার বলতে হয় যে তার নর্মাল ইউরিন কত হওয়া উচিত, তো অ্যাপ্রক্সিমেটলি বলা যাবে হাফ যার বডি ওয়েট মানে 25 কেজি, মানে 25 ml প্রত্যেক ঘন্টায় যদি ইউরিন হয়, সেটা 24 ঘন্টা মোটামুটি যদি আমরা ক্যালকুলেট করে নিই, তাহলে মোটামুটি একজন 50 কেজি মানুষের জন্য 700 থেকে 800 ml ইউরিন মিনিমাম একটা ডেতে অ্যাডিকুয়েট। তো সেটাই, তো যদি কেউ জল কম খায় তাহলে তার পেচ্ছাপ স্বাভাবিকভাবে কম হবে। পেচ্ছাপ কিন্তু কোনো সময় চেপে রাখা উচিত নয়। পেচ্ছাপ চেপে রাখলে কি হয়, অনেক সমস্যা হয়। কিডনির উপরে ব্যাক প্রেশার পড়ে, কিডনি ফুলে যেতে পারে, তার জন্য কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। তো কোনো সময় কিন্তু পেচ্ছাপ পেলে চেপে রাখবেন না, অবশ্যই তখনই পেচ্ছাপটা কিন্তু করে রাখা উচিত। লং স্ট্যান্ডিং কিন্তু পেচ্ছাপ জমে রাখলে ইনফেকশন কিংবা কিডনিতে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স খুব বেশি হয়ে থাকে। এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি সোনাপুর থেকে বলছিলাম কিডনির সমস্যা হলে বুঝবো কি করে আমি? আচ্ছা আচ্ছা, বেশ। আপনি আপনার উত্তর আপনার টেলিভিশনের মাধ্যমেই পেয়ে যাবেন। আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে কিডনি সমস্যা হলে কিছু সিমটমস দেখা দিতে পারে, যেরকম প্রেশার কন্ট্রোল হচ্ছে না। সেকেন্ডটা হতে পারে যে পা ফুলছে, মুখ ফুলছে, শরীর ফুলে যাচ্ছে, পেচ্ছায় ফেনা ফেনা ভাব আসছে, খুব ফ্যাটিক লাগছে, ইচিংয়ের সেন্সেশন খুব বেশি হচ্ছে। এইগুলো প্রধানত কিডনি সমস্যা ইন্ডিকেট করে। আচ্ছা, বেশ। আমাদের এই স্বল্প পরিসরের সময়, এর মধ্যে আমাদের সময় খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে আপনারা যদি চান ডক্টর ইন্দ্রদীপ মাইতির সঙ্গে কথা বলতে, আপনারা কিন্তু আমাদের এই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা ফোন করতে পারেন। হ্যাঁ, ডক্টর মাইতি, আপনার সঙ্গে যে বিষয়টা কথা হচ্ছিল, এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা কি আমাদের এফেক্ট করছে কোনোভাবে? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই খাওয়ার দাওয়ার ব্যাপারে, তাছাড়া কিছু জিনিস যেগুলো এখন খুব র্যাম্পেন্ট, ওভার দ্য কাউন্টার মেডিকেশনস, পেন কিলার, কিছু ব্যথা হলে হুট করে আমি পেন কিলার খেয়ে নিলাম, এইগুলো কিন্তু কিডনিকে খুব এফেক্ট করে। মানে অনবরত লং স্ট্যান্ডিং এই পেন কিলার, ব্রুফেন এটসেট্রা, এগুলো যেগুলো আছে সেগুলো খেলে কিন্তু কিডনিতে এফেক্ট হয়। তাছাড়া কিছু কিছু এই অল্টারনেটিভ মেডিকেশন যেগুলো বলা হয়, মেনলি আয়ুর্বেদিক মেডিকেশনস, এইগুলোর মধ্যে কি হয়, প্রচুর হেভি মেটালসের কনসেন্ট্রেশন থাকে, তাছাড়া স্টেরয়েডসেরও এফেক্ট থাকে এর মধ্যে। তো এইগুলো কিন্তু আনরেগুলেটেড খেলে কিন্তু সমস্যা হয়। ইনফ্যাক্ট আমরা অনেক পেশেন্ট দেখে আসি যে এরকম মেডিসিন অনেকদিন ধরে চলছে, তারপর হুট করে একদিন সে এলো, তার ক্রিয়েটিনিন 9 থেকে 10 হয়ে গেছে, তখন তাকে ডায়ালিসিস করতে হলো। তো এইসব জিনিসগুলো কিন্তু প্রবলেম করে। এছাড়া বাকি জিনিস যেগুলো স্মোকিং, হ্যাঁ, অ্যালকোহল ইনটেক, এইগুলো কিন্তু কিডনিকে অনেকটা এফেক্ট করে। স্মোকিং করলে প্রেশার বাড়ে, প্রেশার বাড়লে এগেন কিডনিতে সমস্যা হয়। তার সঙ্গে অ্যালকোহলেরও সঙ্গে রিলেশনশিপ রয়েছে। এক্সেসিভ অ্যালকোহল খেলে প্রেশারও বাড়ে, প্রেশার বেড়ে তখন কিডনিতে গিয়ে প্রবলেম হয়ে দাঁড়ায়।
তো এই মাল্টিপল এখন লাইফস্টাইল ফ্যাক্টরস এগুলো গিয়ে কিন্তু কিডনিকে এফেক্ট করছে, আর এগুলোকে সবসময় কন্ট্রোল করা উচিত। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, ডায়াবেটিস কি করে কিডনির ডিজিজের ঝুঁকি বাড়াচ্ছে? তো যখন ডায়াবেটিস হয় তখন শরীরে সুগারের লেভেল কমে যায়। এবারে যখন সুগারের লেভেলটা বেড়ে যায় তখন কিডনিকে খুব বেশি কাজ করতে হয় ওই ফিল্টার করার জন্য বেসিক্যালি যেটা আছে। তো তখন কি হয়, কিডনির মধ্যে কিছু কিছু চেঞ্জেস চলে আসে, কিডনির যে ফিল্টারগুলো ড্যামেজ হতে আরম্ভ করে, তো তখন কি আস্তে আস্তে ক্রিয়েটিনিন বাড়তে আরম্ভ করে আর পেচ্ছাপে প্রোটিনের পরিমাণটা বাড়তে আরম্ভ করে। ডায়াবেটিস কিডনি ডিজিজে যদি সাংঘাতিকভাবে প্রোটিন বেরোতে আরম্ভ করে তখন কিন্তু কিডনি যে এই ডিজিজ প্রোগ্রেশনটা খুব দ্রুত র্যাপিডলি কিডনিটা খারাপের দিকে চলে যেতে আরম্ভ করে। তো এটার জন্য মেন যেটা উচিত সেটা হচ্ছে সুগার কন্ট্রোল 1 নম্বর। তাছাড়া কিছু ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা এই প্রোটিন লেভেলগুলো কন্ট্রোল করি, সেগুলোকে ইউজ করা। আর ডায়েট। আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। আচ্ছা, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের এই কলটি আমরা নিতে পারলাম না। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ কলই ছিল এটি, এবং এরপর আমরা আজকের অনুষ্ঠানে আর কোনো কল নিতে পারবো না। আচ্ছা, আপনার সঙ্গে আমার যে আলোচনা হচ্ছিল সেই আলোচনায় আমরা ফিরি। হ্যাঁ, তো কিছু ওষুধ যেগুলো আমরা দিয়ে থাকি এই প্রোটিন লেভেলটাকে কম করার জন্য, তো মোটামুটি হেলদি লাইফস্টাইল, সুগার কন্ট্রোল আর কিছু ওষুধ, এইগুলো দিয়েই কিন্তু এই ডায়াবেটিস কিডনি ডিজিজ যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু অলমোস্ট কমপ্লিট কিওরের একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এই যে ধরুন এখন একটা জিনিস নোটিস করা যায়, বিভিন্ন এখন মানুষের জিমের দিকে যাওয়ার প্রবণতা বেড়েছে, এবং জিমে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্টেরয়েডস হোক, বা স্টেরয়েডস নয়, আমি একদমই আরো আর্লি স্টেজের কথাই বলছি, বিভিন্ন সাপ্লিমেন্টস নেয় মানুষজন। সেটা হচ্ছে আপনার প্রোটিন পাউডার হতে পারে, অনেককে দেখেছি আবার আলাদা করে ক্রিয়েটিনিন তারা সাপ্লিমেন্টস হিসেবে নিচ্ছে। এইগুলো কনজিউম করে, এইগুলো কি কোনোভাবে কিডনি ডিজিজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কি? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমরা এখন মানে দেখছি ডে টু ডে এতে। তো কি হয় যে জিমে গিয়ে প্রথম দিনই কেউ একজন নিজের ওয়েটের থেকে 3 গুণ বেশি ওয়েট তুলছে, তো স্বাভাবিকভাবে কি কি কিডনিতে এফেক্ট হতে পারে। তো যখন এত বেশি ওয়েট তোলা হয় তখন মাসেল ড্যামেজ হয়। মাসেল ড্যামেজ হয় কি হয়, মাসেল থেকে একটা কেমিক্যাল বেরোকে মায়োগ্লোবিন বলে, সেটা গিয়ে কিডনিতে গিয়ে ডিপোজিট হয়, কিন্তু একটা অ্যাকিউট কিডনি ফেলিয়ার হতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রোটিন পাউডার। সো এই প্রোটিন পাউডার যেগুলো স্ট্যান্ডার্ডাইজ মানে ভালো রিলায়েবল কোম্পানি, সেগুলো কিন্তু খুব একটা ইস্যু হয় না। বাট ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি, যারা পেশেন্ট আমরা দেখি যে অ্যাডাল্টারেটেড, মানে এর মধ্যে কিছু মেশানো আছে কম্পোজিশন, যেগুলো খাওয়ার পরে কিডনি একদম শাটডাউন করে গেল। তো ট্র্যাডিশনালভাবে মানে স্ট্যান্ডার্ড যদি প্রিপারেশন বে প্রোটিন কিংবা ক্রিয়াটিন থাকে, এইগুলো কিন্তু লো ডোজে খুব একটা বেশি প্রবলেম করে না। কিন্তু যদি এক্সেসিভ হাই ডোজে নেওয়া হয় আর যদি নিজের রিকোয়ারমেন্টের থেকে বেশি ডোজে নেওয়া হয় তখন কিন্তু কিডনির ওপরে একটা চাপ পড়ে, আর তখন গিয়ে কিন্তু কিডনি ফেলিয়ার হতে পারে। বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আচ্ছা, আপনি যদি আমাদের দর্শকদেরকে কোনো কিছু বলতে চান বা কিভাবে সুস্থ থাকবে সেই কোনো টিপস দিতে চান আপনি যদি। তো কিডনির কেয়ার রাখা খুবই ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ অর্গান, যেটা 24 ঘন্টা আপনার ব্লাড প্রেশার রেগুলেট করছে, ইউরিন করছে, ব্লাডটাকে ফিল্টার করছে, পিউরিফাই করছে। তো এটার জন্য মেইন জিনিস হচ্ছে যে যেইটা আপনাদের কন্ডিশনার ডিজিজ যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কিডনি চেক আপ করা দরকার আছে। 6 মাস থেকে বছরে একবার করেই, ইনফ্যাক্ট যাদের এজ 35-এর ওপরে তাদের কিন্তু অবশ্যই চেক করা উচিত, কারণ আর্লি ডিটেকশন কিন্তু একটা কিওরের দিকে আমরা যেতে পারি। কিডনি এমনই একটা অর্গান যে লেট স্টেজে কিন্তু আর কিডনি রিকভার করে না, কিডনির রিজেনারেশন ক্যাপাসিটি নেই। তো যতক্ষণ না আর্লি ডিটেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কিডনি ড্যামেজ আমরা রিভার্স করতে পারবো না। আর যেইগুলো লেট প্রেজেন্টেশন থাকে সেইগুলো কিন্তু রিভার্স করা যায় না, ওষুধের মাধ্যমে কন্ট্রোলে রাখতে হয়, কিন্তু ইভেনচুয়ালি কিন্তু অল্প অল্প করে সেটা ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্লান্টের দিকে যায়। তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন ইজ দ্য কি। নিজেরা সচেতন থাকুন, চেক করুন আপনার কিডনি ফাংশন, আর সমস্যা হলে অবশ্যই আপনার নেফ্রোলজির সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন ডক্টর মাইতি বললেন যে কিভাবে কি কি সমস্যা হচ্ছে এখনকার জীবনযাপনে কি কি সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যাগুলো কি করে শনাক্ত করা হবে এবং তার প্রতিকার কি। বিস্তারিত আরো কথা বলতে আপনারা ডক্টর মাইতির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, স্ক্রিনে তার নাম্বারটি ভেসে যাচ্ছে। আজকের হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।